বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে শিক্ষার্থী সবাইকে স্বাগত। আজকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পড়াবো, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তাহলে রাষ্ট্র, আমরা জানি কি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আর সরকার হচ্ছে এই রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আর আবার এই সরকারের রয়েছে কিছু অঙ্গ, এই অঙ্গের মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সম্পাদন করে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। বাংলাদেশে 1972 সালে নভেম্বর মাসে সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। এই সংবিধান, বাংলাদেশের সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। এখন পড়াবো আমরা সরকারের শ্রেণী বিভাগ। সরকারের শ্রেণী বিভাগ। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। আর সরকার হচ্ছে সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সম্পাদন করে। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র অচল। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। যখন থেকে রাষ্ট্রের উৎপত্তি তখন থেকেই সরকারের ধরন ও ধারণার ভিন্নতা ছিল। বর্তমান যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত থাকে এবং জনগণই রাষ্ট্রের মালিক বলে গণ্য করা হয়। পক্ষান্তরে এতে জনগণ তাদের ভোটের মাধ্যমে রাজনৈতিক দল বা ব্যক্তিকে নির্বাচিত করে এবং এই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করে। অন্যদিকে একনায়কতান্ত্রিক সরকার হচ্ছে এক ব্যক্তি বা এক নেতার শাসন। এতে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো মূল্য থাকে না। এক দল বা এক নেতা তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। সরকার প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। বর্তমান বিশ্বে সরকার প্রধান যদি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হয়, এটা হচ্ছে রাজতান্ত্রিক সরকার। উত্তরাধিকার সূত্রে রাজার ছেলে যদি রাজা হয়, এটা হচ্ছে রাজতন্ত্র। বর্তমান বিশ্বে 2-1টি দেশে রাজতন্ত্র প্রচলিত আছে, যেমন সৌদি আরব। তবে বিশ্বের বেশ কিছু দেশ আধুনিক অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে, যেমন গ্রেট ব্রিটেন। আর প্রজাতান্ত্রিক সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার, যেখানে জনগণ তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এক কেন্দ্রিক সরকার। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এক কেন্দ্রিক সরকার। যে সরকার ব্যবস্থা কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় এক কেন্দ্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্র থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় এক কেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে সংবিধান অনুযায়ী কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া থাকে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর, সংসদীয় সরকার ব্যবস্থায় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং যে কোনো কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল নয়। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনা করে। তাহলে আমরা পড়াইলাম রাষ্ট্র
কি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় প্রথম 1972 সালের নভেম্বর মাসে। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার। প্রজাতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকেও দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। আমরা যে দেশে বাস করি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন, বা বাংলাদেশ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র? এক্ষেত্রে আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝাতে পারি বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। বাংলাদেশ সরকারের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর আমাদের এই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, প্রজারা বা জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে, পছন্দের রাজনৈতিক দল বা প্রতিনিধিকে ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কেন্দ্র থেকে, একটি মাত্র কেন্দ্র থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয়। এই জন্য বাংলাদেশ কি এক কেন্দ্রিক সরকার বা এক কেন্দ্রিক রাষ্ট্র। আর এতে কি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক ভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে তাকে, সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে তাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এটি শাসন ব্যবস্থায় এই শাসন ব্যবস্থায়, সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। মন্ত্রিপরিষদ যে কোনো নির্বাহী কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা বিদ্যমান। এটি এক কেন্দ্রিক সরকার, কারণ এখানে এক কেন্দ্র থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয়। এখানে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। আর এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যে কোনো কাজের জন্য মন্ত্রিপরিষদ আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। পার্ট 3 এখন বলবো আমরা। পার্ট 3 বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের ৫৫ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রের 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি তাহলে 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের ৫৫ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রের 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে রাষ্ট্রের 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে জাতীয়তাবাদ বলতে কি বুঝো, বা আমরা কি বুঝি? জাতীয়তাবাদ জিনিসটা কি? একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি, একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য এবং স্বাধীনতার সংহতি হবে জাতীয়তাবাদের মূল ভিত্তি। তাহলে আমরা বললাম বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ হচ্ছে একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে সংকল্পবদ্ধ এবং
ঐক্যবদ্ধ সংগ্রাম করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। এই ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টি বা নিশ্চিত করাই হচ্ছে সমাজতন্ত্রের মূল লক্ষ্য। একই সমাজের সকলের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হচ্ছে সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত ন্যায় ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে শোষণমুক্ত ন্যায় ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল লক্ষ্য। তাই গণতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত হবে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে। ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করবে না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা পার্ট 3-এ পড়ছি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের 4টি 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের 55 সংশোধন অনুযায়ী রাষ্ট্রের 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ একই ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি একটি সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। ওই ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হচ্ছে সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত ন্যায় ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত হবে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করবে না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে রাষ্ট্রের মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আমরা কি বলতে পারবো জাতীয়তাবাদ কি? তাহলে জাতীয়তাবাদ হচ্ছে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি একটি সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। সেই ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত ন্যায় ভিত্তিক এবং সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করবে না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা একটু পূর্বের আলোচনায় যাই। রাষ্ট্র কি? বহু নির্বাচনী প্রশ্ন আসে, রাষ্ট্র কি? উত্তর কি হবে? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে। 1972 সালের নভেম্বর মাসে সংবিধান প্রথম জাতীয় পরিষদে গৃহীত হয়। 1972 সালের নভেম্বর মাসে। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। আমরা জানি রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। এর মধ্যে একটি হচ্ছে
সরকার। রাষ্ট্র গঠনের উপাদান 4টি, এর মধ্যে একটি হচ্ছে সরকার, আর এই সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তাহলে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি? রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে সরকার। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি কি সরকার ছাড়া রাষ্ট্র চল বা সরকার ছাড়া রাষ্ট্র চলে না। রাষ্ট্র পরিচালনার কাজ কার মাধ্যমে সাধিত হয়? রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে পরিচালিত হয়। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের মধ্যে সরকার এক অন্যতম, আর সব সরকারের ধরন কি এক নয়। সরকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। সরকারকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কি কি? গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। সরকারকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। সরকারকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্র প্রধানের উপর ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়, রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকার কোনটা? যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে বলা হয় রাজতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে বলা হয় রাজতান্ত্রিক সরকার। আর প্রজাতান্ত্রিক সরকার হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের রাজনৈতিক দল বা প্রতিনিধিকে নির্বাচন করে এবং এই প্রতিনিধিরাই সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনা। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। যে শাসন ব্যবস্থায় কেন্দ্র থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার। বাংলাদেশ কি কেন্দ্র থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয়, তাই বাংলাদেশ কি এককেন্দ্রিক সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া থাকে। এরকম যুক্তরাষ্ট্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, গ্রেট ব্রিটেনে প্রচলিত আছে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সংসদীয় পদ্ধতি সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ তার যে রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত করে এবং যে কোনো কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। তাহলে আমরা বাংলাদেশের সরকার পদ্ধতি সম্পর্কে আমরা বলতে পারি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এর নাম বাংলাদেশে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান, এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান এবং এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। তাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রের 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের 15th সংশোধন অনুযায়ী রাষ্ট্রের 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদকে একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতির মধ্যে একটি সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের বৃত্তি। সমাজতন্ত্র হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায় ভিত্তিক এবং সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
গণতন্ত্র রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল লক্ষ্য। এর মাধ্যমে নাগরিকদের মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত হবে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করবে না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে সর্বশেষ প্রশ্ন, রাষ্ট্রের মূলনীতি কয়টি? 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।